আসসালামু আলাইকুম, আমি মনির হোসেন। আজকের টপিক হলো লবণের প্রকারভেদ। আমরা গত পর্বে দেখেছি যে অ্যাসিড, ক্ষারক, লবণ চিনিবার উপায়। এখন আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো লবণের প্রকারভেদ। মানে লবণটাও আবার কিন্তু অনেক ধরনের হতে পারে, যেরকম অম্লীয় লবণ, ক্ষারীয় লবণ, নিরপেক্ষ লবণ। এখন আমরা একটা লবণ দেখে কি করে বুঝবো যে এই লবণটার মধ্যে অম্ল ধর্ম আছে, ক্ষার ধর্ম আছে, না একটা নিরপেক্ষ ধর্ম আছে? আমরা কিন্তু একটা লবণ খাই, টেবিল সল্ট, NaCl, সোডিয়াম ক্লোরাইড। এই যে আমরা লবণটা খাই, আসলে লবণটার মধ্যে কি ধর্ম আছে? অম্ল, ক্ষারক, না নিরপেক্ষ? আসলে এটা আমরা কিন্তু যোগ দেখেই এরপর থেকে বুঝে যাব যে আসলে এই লবণটার মধ্যে কি ধর্ম আছে। তো আমরা আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করব যে লবণের প্রকারভেদ। দেখো, প্রথমে আমরা লিখে রাখছি, আমরা বুঝে গেল যে লবণ তিন প্রকার: অম্লীয়, ক্ষারীয়, নিরপেক্ষ। তো আমরা প্রথমে অম্লীয় লবণ নিয়ে আলোচনা করব। কোনো একটা লবণ যদি অম্লীয় হতে চায়, তার মধ্যে একটা দুর্বল ক্ষারকের বিক্রিয়ায়, আমরা জানি অ্যাসিড আর ক্ষারকের বিক্রিয়ায় কিন্তু লবণ উৎপন্ন হয়। এখন এই লবণটার মধ্যে কখন অম্ল হবে? যদি তীব্র অ্যাসিড আর দুর্বল ক্ষারকের বিক্রিয়া হয়। যেমন আমরা একটা তীব্র অ্যাসিড নিলাম HCl, আর একটা দুর্বল ক্ষারক নিলাম NH4OH। দেখো, এই দুটার বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি। আমরা জানি অ্যাসিড আর ক্ষারকের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হয়। দেখো, আমরা কিন্তু গত পর্বে লবণ চিনা শিখাইছিলাম যে যেই যৌগের মধ্যে H আর OH থাকে না, তারা লবণ। দেখো, প্রথমত এই যৌগের মধ্যে H আর OH নেই, তাহলে এটা আমরা কনফার্ম এটা একটা লবণ। এখন এই লবণের মধ্যে কি ধরনের লবণ? অম্লীয় লবণ। কিভাবে বুঝলাম? এই দেখো যে ক্লোরিনটা, এই ক্লোরিনটা জন্ম কোথায়? দেখো, তীব্র অ্যাসিড থেকে। যদি অ্যাসিডটা তীব্র হয় আর ক্ষারটা দুর্বল হয়, তাহলে যে লবণটা তৈরি হবে সেটাকে বলা হবে অম্লীয় লবণ। এখন যদি এই বিক্রিয়া না থেকে একটা লবণই দেওয়া থাকে, সেখান থেকে আমরা বুঝবো কি করে? দেখো, এটা তো আমরা একটা বিক্রিয়া থেকে দেখে বুঝলাম যে এটা তীব্র অ্যাসিড আর দুর্বল ক্ষার। এখন তোমাকে শুধু একটা লবণ দেওয়া হলো। মনে করো তোমাকে দেওয়া হয়েছে অ্যামোনিয়াম সালফেট। দেখো, অ্যামোনিয়াম সালফেটটাও কিন্তু কি একটা লবণ। কেন? এই যৌগের মধ্যে HOH নেই, আমরা অ্যামোনিয়াম কিন্তু NH4 এর Hটা কিন্তু অ্যামোনিয়াম আকারে আছে। তো অ্যামোনিয়াম সালফেট প্রথমত লবণ। এখন প্রশ্ন হলো, এখানে কিন্তু কোনো বিক্রিয়া নাই। এখন আমি বুঝবো কি করে যে এর মধ্যে তীব্র অ্যাসিড না তীব্র ক্ষার রয়েছে? এখন আমরা দেখো বোঝার উপায়, এটাকে খুবই শর্টকাট একটা টেকনিক। দেখো, এই দুইটা অংশ আমরা বিভক্ত করে ফেলবো, NH4 আর SO4। যেই দুইটা উপাদান দ্বারা লবণ গঠিত হবে তাকে আমরা সেপারেট করে ফেলবো। যেটা অ্যামোনিয়াম, যাদের সাথে আম থাকবে, তাকে বলা হবে ক্ষারীয় মূলক। আর সালফেট, দেখো আম নাই, একে বলা হবে অম্লীয় মূলক। মানে প্রথমটা আসছে ক্ষার থেকে আর পরেরটা আসছে অ্যাসিড থেকে। তাহলে ক্ষার কি? আমরা যদি এর সাথে একটা OH দিয়ে দিই, তাহলে এটা ক্ষার হয়ে গেল। আর এটার সাথে যদি আমরা সালফেট, এর সাথে যদি আমরা হাইড্রোজেন লাগাই, তাহলে কিন্তু হয়ে গেল অ্যাসিড। তাহলে যেটা ক্ষার থেকে আসবে তার সাথে OH লাগাবো, তাহলে এটা ক্ষারীয় পদার্থ হয়ে যাবে। আর যে অংশটা অধাতু থেকে আসছে তার সাথে হাইড্রোজেন লাগালে কিন্তু অ্যাসিড হয়ে যাবে। আর এখানে H2 লাগানোর কারণ সালফেটের আধান 2, তাই সংকেত মিলানোর জন্য আমরা কি করছি H2SO4। এখন তুমি দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু একটা দুর্বল ক্ষার, আর H2SO4 এটা কিন্তু একটা তীব্র অ্যাসিড। দুর্বল ক্ষার চেনার উপায় আছে, সেটা আমরা আরো আলোচনায় আসবো। আজকে শুধু এতটুকুই, যেটা দুর্বল ক্ষার আর এটা একটা তীব্র অ্যাসিড। তাহলে দুর্বল ক্ষার আর তীব্র অ্যাসিডের যেই লবণটা সৃষ্টি হবে সেটা কিন্তু অবশ্যই অম্লীয় লবণ। তাহলে অ্যামোনিয়াম সালফেট একটি অম্লীয় লবণ। চলে আসো ক্ষারীয় লবণ। ক্ষারীয় লবণে তীব্র ক্ষারক আর দুর্বল অ্যাসিড হতে হবে। তাহলে আমরা একটা তীব্র ক্ষারক নিয়ে নিই NaOH। একটা দুর্বল অ্যাসিড যদি আমরা নিই কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডটা কিন্তু সফট ড্রিঙ্কস এর মধ্যে আমরা খাই। আমরা দুর্বল অ্যাসিডগুলো কিন্তু খেতে পারি, যেরকম জৈব অ্যাসিড বিভিন্ন ফলমূলে পাওয়া যায়। আর অজৈবর মধ্যে এই অ্যাসিডটা আমরা শুধু মানে দুর্বল এবং খেতে পারি। তাছাড়া কিন্তু এই অজৈব অ্যাসিডগুলো মানে আমাদের শরীরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। তো এটার বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট আর পানি। তো এই যে দেখো, সোডিয়াম কার্বনেট, এই যৌগের মধ্যে HOH কোনোটাই নেই, তাহলে এটা একটা লবণ। এখন কি ধরনের লবণ? অবশ্যই ক্ষারীয় লবণ। কেন? কারণ এখানে দেখো এই যে লবণটা উৎপন্ন হয়েছে এর মধ্যে তীব্র ক্ষার রয়েছে। এখন এটা তো আমরা একটা বিক্রিয়া থেকে বুঝে গেলাম। এবার আমরা বিক্রিয়া ছাড়া শুধু একটা যৌগ থেকে দেখব। আসলে আমরা একটা যৌগ লিখি, তাহলে তীব্র ক্ষার থেকে আর দুর্বল অ্যাসিড হবে তীব্র ক্ষার সোডিয়াম CH3COONA। দেখো, এটা হলো সোডিয়াম ইথানয়েড। এটা একটা কিন্তু লবণ, কারণ এই যৌগের মধ্যে HOH কোনোটাই নাই। তো এটা একটা লবণ। এখন প্রশ্ন হলো, এই লবণটা কি ধর্ম বিশিষ্ট? অম্লীয় না ক্ষারীয়?
এখন আমাদের বোঝার জন্য সে আগেকার টপিক অনুসরণ করব। CH3C ডবল ও আর এই যেটা সোডিয়াম, আমরা বলছি যে ধাতু কিন্তু সবসময় ক্ষারীয় অংশ আর অধাতু অংশটা সবসময় কিন্তু অম্লীয় অংশ। তাহলে যেটা ধাতু থাকবে ধাতুর সাথে শুধু OH লাগাবো আর অধাতুর সাথে H লাগাই দেবো। তাহলে দেখো এটা একটা ইথেনোয়িক অ্যাসিড আর এটা একটা কিন্তু কোস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু একটা তীব্র ক্ষার। তাহলে যেই যৌগের মধ্যে তীব্র ক্ষার পাবো সেটাই হবে কি বলো ক্ষারীয় লবণ। তাহলে পরে আমরা যে কোনো যৌগ দেখে মানে যৌগ যদি দেয় আমরা দুটো অংশে সেপারেট করব, ধাতুর সাথে OH দিব আর অধাতুর সাথে H দিব। তাহলে এই দেওয়ার পর দেখবো যে সেটা তীব্র ক্ষার না দুর্বল ক্ষার হলো, তীব্র অ্যাসিড না দুর্বল অ্যাসিড হলো। হলে পরে আমরা এই ফরম্যাটের মধ্যে একটা পড়ে যাবে। চলে আসে এবার নিরপেক্ষ লবণ। দেখো তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, আমরা একটা তীব্র অ্যাসিড নিলাম, তীব্র অ্যাসিড HCl নিয়ে নিলাম, বা আমি আরো H2SO4 অনেকগুলো অ্যাসিড আছে, এর সাথে আমরা দিয়ে দিলাম কোস্টিক সোডা। তাহলে উৎপন্ন হবে NaCl প্লাস পানি। দেখো এই লবণটা কিন্তু আমরা সবাই পরিচিত, কারণ এই লবণটা আমরা টেবিল সল্ট বা আমরা খাবার হিসেবে ব্যবহার করি। তো এই লবণটা দেখো একটা নিরপেক্ষ লবণ। কেন? দেখো তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারের বিক্রিয়ায় এই লবণটা উৎপন্ন হয়েছে। তাহলে তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারের বিক্রিয়ায় যদি কোনো লবণ উৎপন্ন হয় তাহলে সেটাকে বলা হবে নিরপেক্ষ লবণ। তাহলে আমরা যে খাবার লবণটা খাই এটা একটা নিরপেক্ষ লবণ। এখন আমরা একটা যৌগ দেখে চিনব, এটা তো ছিল বিক্রিয়া থেকে। একটা যৌগ দেওয়া থাকলে তাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? দেখো সোডিয়াম সালফেট, প্রথমত আসো এই যৌগের মধ্যে H-OH কোনোটাই নেই। তাহলে আমরা জানি যে যৌগের মধ্যে H-OH কোনোটা থাকে না তাকে আমরা কি বলতে পারি? তাকে বলতে পারি আমরা লবণ। তাহলে এটা প্রথমত লবণ। এখন কি ধরনের লবণ? এটার জন্য আমাদেরকে এটাকে ভাগ করে নিতে হবে, ধাতু আর অধাতুকে আলাদা করে নিতে হবে। সোডিয়াম আম আছে, তাহলে এর সাথে আমরা OH দিয়ে দিব, একটু সেপারেট করে লিখি, OH দিয়ে দিলাম। আমরা বলছি ক্ষারের সাথে OH দিব, মানে ধাতুর সাথে OH দিব আর যদি অধাতুর অংশের সাথে শুধু H লাগিয়ে দিব। আচ্ছা তাহলে দেখো কোস্টিক সোডা, অবশ্যই আমরা শিখেছি এটা একটা তীব্র ক্ষার। গ্রুপ 1 এর মৌলের সাথে যদি OH কখনো দেখতে পাও গ্রুপ 1 আর 2 তাহলে ওটা তীব্র ক্ষার। সালফিউরিক অ্যাসিড অবশ্যই একটা অজৈব অ্যাসিড, অজৈব অ্যাসিডগুলো সবসময় তীব্র হয়। আর জৈব অ্যাসিড চেনার উপায়, কোন যৌগের সাথে COOH থাকবে, এগুলো জৈব অ্যাসিড। তাহলে এটা একটা অজৈব অ্যাসিড আর অজৈব অ্যাসিডগুলো তীব্র হয়। তাহলে তীব্র ক্ষার আর তীব্র অ্যাসিডের বিক্রিয়ায় এই লবণটা উৎপন্ন হয়েছে, তাহলে এই লবণটা একটা নিরপেক্ষ লবণ। তাহলে আমরা বিক্রিয়া থেকেও বুঝতে পারবো যে কোনটা অম্লীয় লবণ, ক্ষারীয় লবণ বা নিরপেক্ষ লবণ, অথবা আমরা একটা যৌগ দেখে দুটো অংশে বিভক্ত করে ফেলবো, ধাতু আর অধাতুকে সেপারেট করে ফেলবো। ধাতুর সাথে OH দিব আর অধাতুর সাথে H দিব। দেওয়ার ফলে এদের কম্বাইন্ডে যে যৌগগুলো তৈরি হবে দেখবো তীব্র না দুর্বল। যদি তীব্র তীব্র হয় নিরপেক্ষ লবণ, মানে যে তীব্র হবে সেই ধর্মেই লবণটা ধর্মায়িত হবে। এখানে দেখো তীব্র অ্যাসিড, তাহলে দেখো লবণটা হয়েছে অম্লীয়। এখানে দেখো তীব্র ক্ষারক, তাহলে লবণটা হবে হলো কি ক্ষারীয় লবণ। আর তীব্র তীব্র তখন যৌগটা তৈরি হয়ে যাবে, দুইটাই তীব্র হওয়ার কারণে যৌগটা হয়ে যাবে নিরপেক্ষ। এভাবে আমরা কিন্তু যে লবণের যে প্রকারভেদ এবং সহজে কিন্তু চিনতে পারবো। আজকে এতটুকুই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।